বিসমিল্লাহির রহমানির রাহিম। রাজশাহী কলেজের একাদশ দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আজকে বাংলা ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব বাংলা কবিতা অংশের ষষ্ঠ কবিতা সেই অস্ত্র। সেই অস্ত্র কবিতাটি লিখেছেন আহসান হাবিব এবং তোমরা জানো যে প্রথমেই প্রথাগতভাবেই আমরা আলোচনা করে নিব লেখক পরিচিতি, তারপরে কবিতার মূল বিষয়টা একটু আলোচনা করে নিয়ে আমরা পাঠে চলে যাব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আমার সাথে থাকবে এবং মনোযোগ সহকারে আজকের এই ক্লাসটি উপভোগ করবে। দেখো, দুইটা ছবি আমি দিয়েছি, আহসান হাবিবের দুইটা ছবি এখানে আছে। আহসান হাবিবের ছবিগুলো একটু দুষ্প্রাপ্য, কেননা বেশিরভাগ লেখকেরই, আগেকার লেখকের তাদের ছবিগুলো একটু পেতে কষ্ট হয়। ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবে তোমরা বিশেষ করে শামসুর রহমান এবং আহসান হাবিবের ছবি নিয়ে একটু তালগোল পাকিয়ে ফেলে অনেকে। তো ইনি হচ্ছেন আসলে আহসান হাবিব। তো প্রথমে একটু লেখক পরিচিতি নিয়ে, কবি পরিচিতি নিয়ে একটু আলোচনা করে নিই তোমাদের কাছে। তিনি জন্মগ্রহণ করেছিলেন বরিশাল বিভাগে, তোমাদের বইতে লেখা আছে বরিশাল অঞ্চলে, এখন সেটি বরিশাল বিভাগ। বরিশাল বিভাগের পিরোজপুর জেলার অন্তর্গত শঙ্করপাশা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন 2রা জানুয়ারি 1917 সালে। তোমরা জানো তার বাবার নাম হামিজউদ্দিন হাওলাদার এবং মায়ের নাম জমিলা খাতুন। জমিলা চরিত্রের সাথে তোমরা মনে হয় কিছুটা পরিচিত দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, কারণ জমিলা তোমরা মনে হয় ইতিমধ্যে বুঝতে পেরে গেছো যে জমিলা একটি খুবই গুরুত্বপূর্ণ চরিত্র। তোমাদের পাঠ্যে, তোমাদের বাংলা সহপাঠে লাল সালু উপন্যাসে একটি প্রতিবাদী চরিত্র হচ্ছে জমিলা। তো সেদিক দিয়ে তোমরা তার মাতার নাম মনে রাখতে পারো। তো কবি বরিশালে পিরোজপুরে এক প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছেন। তার মানে এসএসসি পাশ করার পরে বরিশালের ব্রজমোহন কলেজ মানে বিএম কলেজে ভর্তি হন, কিন্তু তিনি বিএম কলেজে তার লেখাপড়া শেষ করতে পারেনি। ভাগ্যান্বেষে তিনি কলকাতায় চলে যান এবং কলকাতায় বিভিন্ন পত্রিকায় তিনি সেখানে কাজ করা শুরু করেন এবং শেষে আমরা দেখতে পাবো যে তিনি বিভিন্ন পত্রিকায় কাজ করতে করেন। এরপরে তো দেশ বিভাগ হলো, 47-এ দেশ বিভাগের পরে তিনি চলে আসেন। আসার পরে আমরা দেখতে পাবো বিভিন্ন পত্রিকায় কাজ করার পরে একটা সময় তিনি দৈনিক বাংলা পত্রিকা সাহিত্য সম্পাদক হিসেবে যোগ দেন 1964 সালে। কিন্তু তিনি 1964 সালে যখন যোগ দিয়েছিলেন তখন সেই পত্রিকাটির নাম ছিল দৈনিক পাকিস্তান, কারণ সেই সময় যেহেতু 1971 সালের আগে, সে কারণে সেই পত্রিকাটির নাম ছিল দৈনিক পাকিস্তান এবং স্বাধীনতার পরে সেই পত্রিকাটির নাম পরিবর্তন করে রাখা হয়েছিল দৈনিক বাংলা পত্রিকা এবং মৃত্যু পর্যন্ত তিনি এই পত্রিকাতেই কাজ করে গেছেন। শেষ জীবন পর্যন্ত, মানে 1985 সাল পর্যন্ত তিনি এই পত্রিকাতেই কাজ করে গেছেন। আহসান হাবিব মূলত তিনি কবি হিসেবে আমাদের কাছে পরিচিত, যদিও তার কিছু উপন্যাস আছে এবং কিছু শিশুতোষ রচনা আছে, কিন্তু আহসান হাবিবের নাম আসলে আমরা তাকে কবি হিসেবেই সম্বোধন করি এবং 40-50-এর দশকের প্রধান কবিদের, কয়েকজন কবিদের মধ্যে একজন ছিলেন আহসান হাবিব এবং তিনি তার একটি সুদৃঢ় জায়গা তৈরি করে নিতে পেরেছিলেন বাংলা সাহিত্যের অঙ্গনে। তো তার যে কাব্যগ্রন্থগুলো আছে সেই কাব্যগ্রন্থগুলোর মধ্যে আছে রাত্রি শেষ যে কাব্য 1947 সালে প্রকাশিত হয়েছিল, এটি তার প্রথম কাব্যগ্রন্থ। এরপরে ছায়া হরিণ, সারা দুপুর, আশার বসতি, মেঘ বলে চৈত্রে যাব, দু হাতে দুই আদিম পাথর, প্রেমের কবিতা, বিদীর্ণ দর্পণে মুখ, এগুলোই মূলত তার কাব্যগ্রন্থ।
এর মধ্যে তোমাদের পাঠ্য বইতে আশার বসতি এবং প্রেমের কবিতা এই দুই কাব্যগ্রন্থের নাম নেই। তার মানে এই দুই কাব্যগ্রন্থের নাম তোমাদের যদি জ্ঞানমূলক প্রশ্ন করা হয়, যে নৈর্ব্যক্তিক অংশে হোক আর সৃজনশীল অংশে হোক, তো তোমাদের যদি প্রশ্ন করা হয় যে এটি কার কবিতা, কিংবা সেক্ষেত্রে তোমাদের এই দুইটি কবিতা দিয়ে কোনো প্রশ্ন করা হবে না, কারণ তোমাদের টেক্সটে এই দুইটি কবিতা নেই। তোমাদের জানার জন্য আমি এই দুইটি কাব্যগ্রন্থ দিয়েছি। তো সর্বশেষ যে কাব্যগ্রন্থ বিদীর্ণ দর্পণে মুখ, তোমরা জানো যে আমাদের যে আজকের পাঠ্য সেই অস্ত্র কবিতা, এই কবিতাটি নেওয়া হয়েছিল এই বিদীর্ণ দর্পণে মুখ কাব্যগ্রন্থ থেকে, যেটি প্রকাশিত হয়েছিল কত সালে? 1985 সালে। এবং তিনি মারাও গিয়েছিলেন 1985 সালে। তো তার উপন্যাস আছে কয়েকটি, এর মধ্যে রানী খালের সাঁকো, অরণ্য, নীলিমা, জাফরানি রং পায়রা। তার কিছু খুবই বিখ্যাত উল্লেখযোগ্য কিছু শিশুতোষ রচনা আছে। সেই রচনাগুলোর মধ্যে জ্যোৎস্না রাতের গল্প, ছুটির দিন দুপুরে খুবই বিখ্যাত, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, রত্নদ্বীপ যেটি আসলে ট্রেজার আইল্যান্ডের সংক্ষিপ্ত অনুবাদ তিনি করেছিলেন। তিনি একজন অন্যতম প্রধান কবি হিসেবে বাংলাদেশের প্রচলিত যে পুরস্কারগুলো আছে সেগুলো মোটামুটি সবগুলোই তিনি পেয়েছিলেন। বাংলা একাডেমি তিনি পুরস্কার পেয়েছেন, এরপরে তিনি 21 পদক পেয়েছেন, এরপরে মরণোত্তর 1994 সালে তিনি স্বাধীনতা পুরস্কারও লাভ করেন। এছাড়া নাসিরউদ্দিন স্বর্ণপদক, আরও কিছু পুরস্কারও তিনি লাভ করেছিলেন। তো তিনি 1985 সালের 10 জুলাই মৃত্যুবরণ করেন এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন কত তারিখে? 2রা জানুয়ারি, এবং মারা গেলেন 10 জুলাই তারিখে তিনি মারা গেলেন। তো আমরা মোটামুটি কবি পরিচিতি নিয়ে একটু আলোচনা করে নিলাম। এরপরে আমরা তোমাদের সামনে আমি কিছু ছবি, কিছু ইলাস্ট্রেশন তোমাদের সামনে আমি এখন একটু উপস্থাপন করবে, একটু একটা গ্ল্যান্স একটু দেখে নেওয়ার জন্য। তোমরা একটু এই ছবিগুলোর প্রতি, স্ক্রিনের প্রতি একটু তোমরা নজর দাও, একটু দৃষ্টি দাও এই ছবিগুলোর প্রতি। দেখো একটা ছবি, এটা আসলে প্রাচীন একটা নগর। এই নগরটি বাস্তবিক, এটি কোনো চিত্র নয়, এটি একটি শিল্পীর কল্পনায় আঁকা একটা ছবি, যদিও বা এই নগরটির ধ্বংসাবশেষ পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে। তোমরা হয়তো বা বুঝতে পেরে গেছো, যদি বা তোমরা নিজে নিজে কবিতাটি একটু পড়ো তাহলে তোমাদের কিছুটা ধারণা হয়ে গেছে, এবং তোমরা অবশ্যই পড়েছো কবিতাটি, কারণ তোমাদের এর আগে এটি পড়া হয়েছে, সে কারণে এটি তোমরা বুঝতেই পারছো এটি কোন নগরী। এটি হচ্ছে ট্রয় নগরী, বিখ্যাত ট্রয় নগরী, যেটি অবস্থিত বর্তমানে তুরস্কের। গ্রিক সাম্রাজ্যের একটা সময় অন্তর্ভুক্ত ছিল, এবং এই যে ট্রোজানদের যুদ্ধ, তার জন্য বিখ্যাত এই ট্রয় নগরী। এখন যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ সেটিও এই ট্রয় নগরীর সাথে সম্পর্কিত একটি চরিত্র। এটি বিখ্যাত হেলেন অফ ট্রয়। হেলেন যেটি হচ্ছে আসলে এই কাহিনীটির মূল, আমরা যে ট্রয় নগরী কিংবা তাকে কেন্দ্র করে যে ঘটনা, বিশেষ করে ইলিয়াড এবং ওডেসি মহাকাব্যের মধ্যে যে ঘটনাগুলো আছে, সেই ঘটনার মধ্যে এই হেলেন চরিত্রটি অনেকটা খুবই গুরুত্বপূর্ণ। তো তাকে অন্যতম শ্রেষ্ঠ রূপসী বলা হয়ে থাকে। তো এরপরে এইটি হচ্ছে যেটা দেখতেই পাচ্ছ যে এটি একটা কাঠের তৈরি ঘোড়া, অনেক বড় আকৃতি। এটাকে বলা হচ্ছে ট্রোজান হর্স বলা হয় এটাকে। এবং আধুনিক যুগে ট্রোজান হর্স যদিও বা সেই সময়ের ইতিহাসের অংশ হিসেবে না হলেও বর্তমানে উন্নত আমরা যে তথ্য প্রযুক্তির যুগে এসে আমরা বিশেষ করে কম্পিউটার চালানোর ক্ষেত্রে আমরা ট্রোজান হর্স সম্পর্কে অনেকটা জানি। এটা একটা ভাইরাসের নাম, যদিও বা এই ট্রোজান হর্স এসেছে সেই ইতিহাস থেকেই। সেই ট্রয় নগরীর ভেতরে এই ট্রোজান হর্সটি নিয়ে এসেছিল ট্রয়ের জনগণ। এইখানে গ্রিক এবং ট্রোজানদের মধ্যে, তার মানে ট্রয় নগর, যেহেতু গ্রিকের সেই সময় বিভিন্ন নগর রাষ্ট্রগুলো ছিল, স্পার্টা, তারপরে এথেন্স, ট্রয়, এই নগর রাষ্ট্রগুলোর মধ্যে বিশেষ করে স্পার্টা এবং এই ট্রয়, এই দুই নগরের মধ্যে একটি দ্বন্দ্ব তৈরি হয়ে যায়।
যদিও বা সেই দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল হেলেনের ভিতর দিয়ে। হেলেনকে প্যারিস যখন চুরি করে নিয়ে আসে, একটা অবৈধ প্রেমের সম্পর্ক তাদের মধ্যে তৈরি হয়। এরপরেই আসলে দ্বন্দ্বটি তৈরি হয় স্পার্টা এবং ট্রয়ের মধ্যে। তখন একটা যুদ্ধ, রক্তক্ষয়ী যুদ্ধ, 12 বছরের একটি রক্তক্ষয়ী যুদ্ধ অনুষ্ঠিত হয়। সেই যুদ্ধে শেষ পর্যন্ত ট্রয় নগরী ধ্বংসপ্রাপ্ত হয়। কিন্তু যখন একদম শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে গ্রিকরা এই ট্রয় নগরীর যে অভেদ্য দুর্গ সেটিকে অতিক্রম করতে পারছিল না, তখন একটা তারা ছলনার আশ্রয় নেয় এবং তারা এই 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 যে ট্রোজান হর্স, এটি সমুদ্র উপকূলে এজিয়ান সাগরের তীরে তারা এটিকে বানিয়ে রেখে চলে যায় এবং এটা বার্তা পাঠায় যে আসলে তারা আর যুদ্ধ করতে চায় না, তারা চলে যাচ্ছে, ফিরে যাচ্ছে এবং উপহার হিসেবে এই ঘোড়াটি তারা রেখে যায়। তো ট্রয়ের জনগণ তো খুবই খুশি, তারা খুব আনন্দের সহিত সেই ট্রোজান হর্স এটিকে তারা ট্রয় নগরীর মধ্যে নিয়ে চলে আসে। আসলে এটি ছিল গ্রিকদের একটা ষড়যন্ত্র। এই বিশাল আকৃতির ঘোড়ার মধ্যে অনেক সৈন্য লুকিয়েছিল, যারা পরবর্তীতে রাতের অন্ধকারে এই ঘোড়ার ভেতর থেকে বের হয়ে এসে পুরো ট্রয় নগরীকে দখল করে ফেলে, আগুন ধরিয়ে দেয় এবং প্রধান যে ফটক সেটি খুলে দিয়ে বাইরে থেকে আরও গ্রিক সৈন্য যারা ছিল, যারা আসলে মূলত ফিরে গিয়েছিল না, তারা লুকিয়েছিল, তারা এসে ট্রয় নগরীর ধ্বংস করে ফেলে। এটি আসলে মূলত মূল ঘটনা। আমরা এই কবিতা পড়তে গিয়ে ট্রয় নগরীর এই নামটা পাবো, যেটি আসলে বারবার ধ্বংসপ্রাপ্ত হয়েছে প্রেমের কারণে, প্রেমের অসফলতার কারণে এটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে বারবার। এই প্রসঙ্গটি আমরা পাবো। এইটা এখন যে ছবিটা দেখতে পাচ্ছ, এটি জাপানের হিরোশিমা শহরের আক্রমণের পরে। তোমরা জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম শেষের দিকে আমেরিকা কর্তৃক, ইউএসএ কর্তৃক যে আণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল জাপানের দুইটি শহরে, হিরোশিমা এবং নাগাসাকি শহরে, সেই শহর কতটা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এটা আমরা এখন মোটামুটি জেনে গেছি। এবং এটা এতটাই বিধ্বংসী ছিল, তাৎক্ষণিকভাবেই প্রায় 1 লক্ষ মানুষ মারা গিয়েছিল এবং পরবর্তীতে সেটি ডেথ টোল যেটি, এটি বাড়তে বাড়তে প্রায় 2.5 লক্ষ হয়েছিল। এবং শুধু তাই না, অনেক পঙ্গুত্ব বরণ করেছে অনেকে। এবং সেই অঞ্চলে আণবিক এই যে রেডিয়েশন, এই রেডিয়েশনের কারণে দেখা যায় যে এখনও যারা সেখানে, তার আশেপাশে অনেকেই দেখাচ্ছে বিকলাঙ্গ শিশুরা জন্মগ্রহণ করে, মানসিক ভারসাম্যহীন শিশুরা জন্মগ্রহণ করে। এবং আমরা কিছুটা এই যে উন্নত বিশ্ব, বিশেষ করে অস্ত্র, মারণাস্ত্রের মাধ্যমে যে মানুষের সভ্যতার ধ্বংস, সেই জিনিসটার কিছু নিদর্শন আমরা এই হিরোশিমা নাগাসাকি দিয়ে বুঝতে পারি। এবং আমাদের কবি যে আহসান হাবিব, তিনি তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল 1947 সালে, রাত্রি শেষ। এবং 47 মানে 45-এর শেষের দিকে এসে, 46-এর দিকে এসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো। তার মানে এই যে পুরো বিশ্ব আমরা দেখতে পেলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে আগ্রাসন, এই ভয়াল থাবা থেকে কেউই রেহাই পায়নি। কোনো না কোনো ভাবে সারা বিশ্বে এই যুদ্ধের প্রভাবটি ছড়িয়ে পড়েছিল। এবং আমাদের কবি, তিনি নিজে, তার যে যুবক বয়স, তখন তিনি দেখেছিলেন এই ভয়াবহতা, যার কারণেই এর পরবর্তীতে যেসব কবিরা কবিতা লিখেছেন, তাদের কাব্যের মধ্যে আমরা দেখতে পাই যুদ্ধবিরোধী একটি মনোভাব ফুটে উঠেছে। এবং আমাদের আজকের যে কবিতা, সেই অস্ত্র কবিতা, এই কবিতার মধ্যে অন্যতম যে মূল ভাব এবং একক মূল ভাব বলা যেতে পারে, সেই মূল ভাবটাই হচ্ছে এই যুদ্ধ বিরোধী একটি মনোভাব ফুটে উঠেছে। তো এই সেই আণবিক বোমা যেটি আসলে হিরোশিমাতে নিক্ষেপ করা হয়েছিল, এটাকে বলা হচ্ছে লিটল বয়। এবং আণবিক বোমা নিক্ষেপের পরে যে মাশরুমের মতো যে ধোঁয়া এবং ছাই চারিদিকে ছড়িয়ে পড়েছিল, তার একটা দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে আমি কিছু অস্ত্র, আধুনিক যুগের মারণাস্ত্রের কিছু নিদর্শন আমি রেখেছি, যেগুলো এর পরের যে ছবিগুলো আছে সেগুলো একটু দেখো। এখানে কি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে মানবিকতা, দেখা যাচ্ছে ভালোবাসা, দেখা যাচ্ছে অসাম্প্রদায়িকতা, মানুষের সাহায্যে এগিয়ে আসার নিদর্শন। তার মানে আগে যে ছবিটা দেখালাম, যে অস্ত্রের ছবি দেখালাম, তার বিপরীতে আসলে অবস্থান করছে এই ছবিগুলো। তার মানে ভালোবাসা আর এবং এই মরণাস্ত্র, এই দুইটার ভেতরে অবশ্যই পার্থক্য আছে এবং দুই
মেরুর বিষয়, বিপরীতধর্মী বিষয়। এখানে যখন যেখানে অস্ত্রের ব্যবহার থাকে সেখানে মানবিকতা, ভালোবাসা সেগুলো আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায়। এবং আমাদের কবি আজকের এই যে কবিতাটি তোমাদের মাঝে আলোচনা করব, সেই কবিতায় যে মূল ভাবটি সেখানে আমরা দেখতে পাবো যে এই যুদ্ধের বিপরীতে দাঁড়িয়ে আমাদের কাছে কবি কিছু প্রত্যাশা করছেন। হয়তোবা নতুন প্রজন্মের কাছে, এই পৃথিবীর কাছে তিনি কিছু প্রত্যাশা করছেন, যে যার ফলে তার যদি প্রত্যাশাটা পূরণ হয় তাহলে পৃথিবীতে বিরাজ করবে শান্তি, ভালোবাসা। তো মোটামুটি ছবিগুলো দেখে কিছুটা তোমাদের ধারণা হয়েছে যে আজকের পাঠ্যটা কোন দিকে যাচ্ছে। তো আজকে প্রথাগতভাবেই আমরা উৎসটা জেনে নিব। আগেই বলেছি তোমাদের যে সেই অস্ত্র কবিতাটি সংকলন করা হয়েছে, চয়ন করা হয়েছে কবির বিদীর্ণ দর্পণে মুখ কাব্যগ্রন্থ থেকে। বিদীর্ণ দর্পণে মুখ এই কাব্যগ্রন্থটির নাম শুনে তোমাদের কিছুটা প্রশ্ন আসতে পারে, এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে? বিদীর্ণ দর্পণ, দর্পণ মানে আয়না, তোমরা জানো। বিদীর্ণ আসলে ভাঙা আয়না। একটা কাঁচের আয়না যদি ভাঙা থাকে, অনেক ভাঙা থাকে, তাহলে সেই আয়নাতে যদি আমি আমার মুখটা দেখি তাহলে আমার মুখটা আমি কেমন দেখতে পাবো? আমার মুখটাও কিন্তু আমি ভাঙা ভাঙা দেখতে পাবো। তার মানে আসলে সেই সময়ের ছবিটাই আমার মুখের মাধ্যমে, কবিতার মুখের মাধ্যমে ফুটিয়ে তুলছেন। আয়নার সামনে দেখে তিনি সেই সময়টাকে যখন তিনি অবলোকন করছেন তখন আসলে দেখা যাচ্ছে অনেকটা ভাঙাচোরা দেখা যাচ্ছে। তার মানে একটা একক অবয়ব তিনি দেখতে পাচ্ছেন। এটি আসলে তখনকার সময়ের হয়তো বা বাস্তব চিত্র ছিল, কারণ 1985 সালের কিংবা তার আগের দিকে স্বৈর শাসন এবং কিছুটা উত্তাল সময় বিরাজ করছিল। সেই প্রেক্ষাপটে এই কাব্যটি তিনি রচনা করেছিলেন। এই কাব্যগ্রন্থের 18 নম্বর কবিতাটি হচ্ছে আমাদের সেই অস্ত্র কবিতা। এই কবিতাটির ছন্দ সম্পর্কে যদি বলি তাহলে এটি অক্ষরবৃত্ত ছন্দ। আরেকটু যদি স্পষ্ট করে বলি তাহলে বলতে হবে অন্তমিলহীন অক্ষরবৃত্ত। এই কবিতাটি যখন আমরা পাঠ করব তখনই দেখতে পাবে যে প্রত্যেকটি চরণের শেষে যে একটি কবিতার ছন্দগত দিক দিয়ে একটি অন্তমিলের ব্যাপার থাকে, এই কবিতার মধ্যে সেটি নেই। এমনকি পর্বগুলোর বিন্যাসও একটু আলাদা। যেভাবে আসলে পর্বগুলো বিন্যাস হয়, একটা পংক্তিতে হয়তো দুইটা পর্ব থাকে, দেখা যাবে যে এই কবিতাটি সেরকমভাবে আলাদা আলাদা দুইটা করে পর্ব নেই, একটা লাইনে হয়তো একটাই পর্ব আছে। আবার জ্যোতিচিহ্ন ব্যবহারের দিকেও কিছুটা মনসিয়ানার পরিচয় দিয়েছেন কবি। অনেক কম সংখ্যক জ্যোতিচিহ্ন তিনি ব্যবহার করেছেন, যার কারণেই এই কবিতাটির গঠনগত একটি অন্যতম বিশেষত্ব হলো অনাড়ম্বর সহজ গতিময়তা। অনাড়ম্বর মানে কি? যেখানে আড়ম্বর নেই, জাঁকজমকতা নেই। তার মানে অনেক ভারী ভারী শব্দের ব্যবহার এই কবিতার মধ্যে আমরা দেখতে পাবো না। অনেক সহজ সরল ভাষা ব্যবহার করেই তিনি তার মূল যে বিষয়, যে ভাবনাটি, সেটি খুব সুন্দরভাবেই আমাদের সামনে তুলে ধরতে পেরেছিলেন। এবং আজকের কবিতাটি অবশ্যই তুলনামূলকভাবে একটু সহজ কবিতা। তোমরা খুব সহজে এই কবিতাটি বুঝতে পারবে আমার বিশ্বাস, যদি একটু মনোযোগ দাও। তো দেখো, তাহলে এই কবিতা যখন আমরা পাঠ করব তাহলে কি পাবো? আমরা দেখতে পাবো কবি প্রত্যাশা করছেন, এমন এক অস্ত্রের প্রত্যাশা করছেন, অবিনাশী, অনন্য, অমোঘ অস্ত্রের প্রত্যাশা করছেন, যেই অস্ত্রের দ্বারা কি হবে? সকল অমঙ্গল থেকে পরিত্রাণ পাবে মানুষ। হিংসা, লোভ, ঈর্ষা মুক্ত হবে পৃথিবী। বিদ্বেষের বিষবাষ্প থেকে অপসারিত হবে পৃথিবী থেকে। বিদ্বেষের বিষবাষ্প অপসারিত হবে পৃথিবী থেকে। আর কি হবে সেখানে? এই অস্ত্র যদি আমরা হাতে পাই, এই অস্ত্রের যদি আমরা ব্যবহার করতে শিখি, তাহলে স্বার্থপরতার পরাজয় হবে, বিপরীতে জয় হবে মানবিকতার। তাহলে এই কবিতাটি আমরা যদি একদম মোটা দাগে বলতে যাই তাহলে বলতে হবে এই কবিতাটি একটি প্রত্যাশামূলক কবিতা। কবি কিছু প্রত্যাশা করেছেন, একটি অস্ত্র প্রাপ্তির প্রত্যাশা করেছেন। আসলে প্রকৃত অর্থে এই অস্ত্র বলতে প্রথাগতভাবে আমরা যেগুলো বুঝি, অস্ত্র বলতে আসলে আমরা কি মারণাস্ত্র বুঝি, বিভিন্ন দেশীয় অস্ত্র বলা হয়, বোমা আছে, আণবিক অস্ত্র আছে, এছাড়া বিভিন্ন বন্দুক, রাইফেল, এগুলোই তো আমরা আসলে বুঝি অস্ত্র বলতে। কিন্তু
ভালোবাসাও যে অস্ত্র হতে পারে এবং সেটি যে অনেক কার্যকরী অস্ত্র হতে পারে এবং এই অস্ত্র প্রচলিত সকল অস্ত্রকে পরাজিত করতে পারে, নত করতে পারে, সেই জিনিসটাই কবি আমাদের সামনে বোঝানোর চেষ্টা করেছেন। তো দেখো আমরা এখন একটু মূল পাঠে চলে যাই, একটু লাইন বাই লাইন একটু পাঠ করে আমরা একটু অনুধাবনের চেষ্টা করি। আসলে মূল ভাবটা আমরা কিছুটা কিন্তু জেনে গেছি, তারপরেও একটু আমরা প্রত্যেকটা লাইন আলোচনা করে আরো গভীরে যাওয়ার চেষ্টা করব। তো দেখো প্রথমেই কবি কি বলছেন, আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও, সভ্যতার সেই প্রতিশ্রুতি, সে অমোঘ অনন্য অস্ত্র আমাকে ফিরিয়ে দাও। দেখো আমি একটু অন্য কালি দিয়ে একটু হাইলাইট করার চেষ্টা করেছি। এখানে বলা হচ্ছে প্রথমেই ফিরে চাচ্ছেন, তার মানে একটা সময় ছিল, কবি ফিরে চাচ্ছেন, তার মানে কবির কাছে একটা সময় এই অস্ত্রটি ছিল এবং শুরুর দিকে এই অস্ত্রটি, যদিও আমি খোলাসা করে দিয়েছি মূল ভাবটা তোমাদের সামনে আলোচনা করতে গিয়ে, এই অস্ত্রটা যে আসলে কোন অস্ত্র বলছেন কবি সেটি আমি তোমাদের খোলাসা করে দিয়েছি, কিন্তু এই কবিতার শুরুর দিকেই এই অস্ত্রটা যে আসলে কোন অস্ত্র সেটি কবি খোলাসা করেননি। একদম শেষের দিকে গিয়ে দেখা যাবে তিনি শেষের লাইনে তিনি বলছেন এই অস্ত্রটা আসলে কোন অস্ত্র, ভালোবাসা নামক অস্ত্র। তো বলছেন আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও, সভ্যতার সেই প্রতিশ্রুতি, সেই অমোঘ অনন্য অস্ত্র আমাকে ফিরিয়ে দাও। সেই অস্ত্রটি হবে অমোঘ অনন্য অস্ত্র। অমোঘ হচ্ছে একদম অবশ্যম্ভাবী, সত্য, যাকে খণ্ডন করা যায় না, যাকে অস্বীকার করা যায় না, সেটি হচ্ছে অমোঘ। অনন্য হচ্ছে যার কোনো তুলনা নেই, সেটি হচ্ছে সেই রকম অস্ত্র। সত্যি যে অস্ত্রটির কথা বলছেন সেই অস্ত্রের আসলেই আমাদের এই মানব সমাজের, এই সমাজে, এই পৃথিবীতে এই অস্ত্রের কোনো বিকল্প নেই। পৃথিবীতে শান্তি বিরাজ করার জন্য, পৃথিবীতে সবাই ভালো থাকার জন্য এই অস্ত্রটির আসলেই কোনো বিকল্প নেই। এখন একটা কথা বলছেন, সভ্যতার সেই প্রতিশ্রুতি। সভ্যতার কি প্রতিশ্রুতি? সভ্যতার কি প্রতিশ্রুতি ছিল কিংবা আছে, যে প্রতিশ্রুতি তিনি ফিরে চাচ্ছেন, সেই অস্ত্রটা ফিরে চাচ্ছেন। সভ্যতা, আমরা সভ্যতা বলতে কি বুঝি? মানব সমাজ তো একদিনে গড়ে ওঠেনি, এটা দিনে দিনে আস্তে আস্তে আমাদের এই বর্তমান আধুনিক সমাজে আমরা প্রবেশ করেছি, একটি সংঘবদ্ধভাবে আমরা আছি, একটা কাঠামো দাঁড়িয়েছে। আদিমকাল থেকে আস্তে আস্তে মানুষ সমাজ গঠন করেছে, সমাজ গঠন করার পরে সংঘবদ্ধভাবে তারা একসাথে হয়েছে, নিজেদের মধ্যে মিলেমিশে থেকেছে। এই মিলেমিশে থাকার কারণেই আমরা এগোতে এগোতে আজকের এই জায়গাতে এসে উপস্থিত হতে পেরেছি। যদি শুরুতেই অনেক দ্বন্দ্ব সংঘাত অনেক কিছু থাকতো, তাহলে অনেক আগেই এই মানব সভ্যতা ধ্বংস হয়ে যেত, পৃথিবী ধ্বংস হয়ে যেত। কিন্তু মানুষের মধ্যে এই ভালোবাসা, এই মমত্ববোধ, মানবিকতা ছিল বলেই সেই সভ্যতা এত দূর পর্যন্ত এগোতে পেরেছে। তার মানে সভ্যতার প্রতিশ্রুতি কি? সেই ভালোবাসা। এই ভালোবাসাই আসলে কবি ফিরে চাচ্ছেন। এবং এরপরে দেখো কবি আবার আমাদেরকে বলছেন, সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও, যে অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র হবে আনত। আনত মানে কি? ঈষৎ নত, আসলে নত হবে। এই অস্ত্রের সাথে আসলে প্রথাগতভাবে অস্ত্রের সাথে সেটি তুলে ধরার একটা ব্যাপার থাকে। একটি বন্দুক আমরা কি করি? তুলে ধরার একটা ব্যাপার থাকে, তুলে ধরে তখনই তো সংগ্রামে ঝাঁপিয়ে পড়া কিংবা যুদ্ধে যাওয়ার যে ব্যাপারগুলো থাকে। তার মানে ভালোবাসার অস্ত্র যদি আমরা তুলে ধরতে পারি, উত্তোলন করতে পারি, তখন দেখা যাবে বিপরীতে দেখা যাবে অন্যান্য যেসব মারণাস্ত্র আছে সেই অস্ত্রগুলো স্বাভাবিকভাবেই নত হতে বাধ্য হবে। সেই কথাটাই বলছেন যে সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও, যে অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র হবে আনত। যে অস্ত্র উত্তোলিত হলে অরণ্য হবে আরো সবুজ, নদী হবে আরো কল্লোলিত, পাখিরা নীড়ে ঘুমোবে। তিনটা বিষয় এখানে এসেছে। অস্ত্র উত্তোলনের কথা আমরা আগেও পেলাম এবং তিনি আবার বলছেন যে অস্ত্র উত্তোলিত হলে অরণ্য হবে আরো সবুজ। অরণ্য মানে কি? বনাঞ্চল, সেটা তো এমনিই সবুজ, আরো সবুজ হবে। তার মানে আরো সবুজ, সবুজ আসলে শান্তির রং, অনেকটা সবুজায়ন। একটা দিকে যদি সবুজ মাঠ, পাশে একটি মরুভূমি, এটা দুইটা কি বিপরীত অর্থ প্রকাশ করে তো। এবং একটা অবশ্যই শান্তি, একটা সুন্দর পরিবেশ প্রকাশ করে, আরেকটি রুক্ষতা প্রকাশ করছে।
অশান্তির প্রকাশ করে। তার মানে সবুজ যত বাড়বে সেটা দিয়ে আসলে শান্তির রূপান্তর ঘটবে, শান্তির উন্নয়ন ঘটবে। সেদিক দিয়ে তার মানে এই অস্ত্র ভালোবাসা যদি সমাজে ছড়িয়ে পড়ে, আমরা যদি ছড়িয়ে দিতে পারি, তাহলে অরণ্য আরো সবুজ হবে। তার বলতে আসলে আসলে সমাজটা আরো বেশি শান্তিপূর্ণ হবে, এটা বোঝানো হচ্ছে। আবার বলা হচ্ছে নদী আরো কল্লোলিত হবে। নদী প্রথাগতভাবে আমরা দেখি নদীতে স্রোত বয়ে চলে, কল্লোলিত হয়ে সে বয়ে চলে, আরো কল্লোলিত হবে। তার মানে ঢেউটা আরো কি হবে, আরো বেড়ে যাবে, ঢেউটা বেড়ে যাবে, পানির প্রবাহ বেড়ে যাবে। তার মানে নদীটা হবে আরো জীবন্ত। নদীর সাথে অবশ্যই আমাদের প্রকৃতির একটা সম্পর্ক আছে। নদীগুলো আমাদের হচ্ছে জীবনের লাইফ লাইন, আমাদের সমাজের জীবনের লাইফ লাইন, যে কারণে নদীর সাথে আমাদের একটা খুবই গভীর সম্পর্ক। যে শহরগুলো, বড় বড় শহর, বাণিজ্য কেন্দ্র, তোমরা দেখবে আগে থেকে এটা নদী কেন্দ্রিক গড়ে উঠেছে এবং একটা সময় নদীপথের যে যোগাযোগ ব্যবস্থা এটি অনেক উন্নতি ছিল। কিন্তু আমাদের বর্তমানে দেখা যাচ্ছে যে বিভিন্ন পারিপার্শ্বিক কারণে, বিভিন্ন রাজনৈতিক কারণে আমাদের উত্তরাঞ্চলে বিশেষ করে নদীগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আমাদের যে পদ্মা নদী, এই পদ্মা নদী দেখা যাচ্ছে অনেক শুকিয়ে একটা মরুময়তার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে এবং এটা যে কতটা বিরূপ সেটা আমরা খুব হাড়ে হাড়ে টের পাচ্ছি। তার মানে এই ভালোবাসার অস্ত্র যদি পুরো বিশ্বে থাকতো, তার মানে আমাদের এই অঞ্চলেও যদি আমরা চিন্তা করি, এই অস্ত্র যদি বিকাশটা লাভ করত, তাহলে অবশ্যই মানুষের প্রতি মানুষের হিংসা থাকতো না, এক দেশ আরেক দেশের সাথে হিংসা বিদ্বেষ রাখতো না, নিজের স্বার্থটা অত বেশি করে দেখতো না। তাহলে কি হতো, আমরা হয়তোবা আমাদের নদীগুলো আর একটু ভালো থাকতো। তাহলে কি হতো, তুলনামূলক সেই নদীগুলো আরো বেশি কল্লোলিত হলো, এটা আমরা বলতেই পারি। দেখো কবি অনেক আগেই এটি উপলব্ধি করেছেন এবং তিনি আবার বলছেন পাখিরা নীড়ে ঘুমাতো। পাখি, পাখি শব্দটা যখনই আসছে, পাখি আসলে মূলত শান্তির প্রতীক। তোমরা শ্বেত পায়রা কিংবা কবুতরের কথা জানো, এটা শান্তির বাণী আমাদের মাঝে ছড়িয়ে দেয়। এবং যে কোনো মানুষ, শুধু পাখি না, একটা মানুষ শান্তিতে কখন তার বাড়িতে কিংবা তার নীড়ে ঘুমোতে পারে, যখন তার মধ্যে একটা পরিপূর্ণ শান্তি বিরাজ করে, তখনই কিন্তু সে শান্তিতে ঘুমোতে পারে। তার মানে ভালোবাসার অস্ত্র যদি পৃথিবীতে আমরা ব্যক্ত করতে পারি, আমরা প্রকাশ করতে পারি, এটা প্রচার করতে পারি, এটা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে অবশ্যই পৃথিবীর মানুষ শান্তিতে ঘুমোতে পারবে। এখানে পাখির উপমা দিয়ে তিনি আসলে বোঝাতে চেয়েছেন পাখির শান্তিতে নীড়ে ঘুমানো মূল ব্যাপার না, মূল ব্যাপার হচ্ছে মানুষের মধ্যে বিভেদ ভুলে গিয়ে মানবতা বোধের জাগরণ তৈরি হয়ে মানুষের মধ্যে একটা শান্তি বিরাজ করা, সমাজে, পরিবারে, রাষ্ট্রে, পৃথিবীতে সব জায়গায় একটি শান্তি বিরাজ করা। এবং সেটি কখন সম্ভব হবে, তখনই সম্ভব হবে যখন ভালোবাসা নামের অস্ত্রটি আমরা সঠিক ব্যবহার শিখতে পারবো, এটা ব্যক্ত করতে পারবো সব জায়গায়। আমার বিশ্বাস তোমরা মোটামুটি বুঝতে পারছো। এরপরে দেখো কবি আবার কি বলছেন। কবি বলছেন যে অস্ত্র উত্তোলিত হলে ফসলের মাঠে আগুন জ্বলবে না, খা খা করবে না গৃহস্থালী। মানুষের মধ্যে যদি হিংসা বিদ্বেষ বিভেদ না থাকে, অন্যের প্রতি হিংসা না থাকে, বিদ্বেষ না থাকে, তাহলে কি হবে, অবশ্যই সেখানে ভালোবাসার সৃষ্টি হবে, নিজেদের মধ্যে মানবিকতা বোধ তৈরি হবে, মিলেমিশে থাকার একটা পরিবেশ তৈরি হবে। তখন এটি যদি তৈরি হয়, সেই অস্ত্র যদি উত্তোলিত হয়, এখানে কবি বলছেন ফসলের মাঠে আগুন জ্বলবে না। ফসলের মাঠের সাথে কৃষকের একটা সম্পর্ক আছে। কৃষকের সম্পর্ক মানে জনগণের সম্পর্ক, মানুষের সম্পর্ক। তার মানে মানুষের মধ্যে যদি স্বার্থের দ্বন্দ্ব না থাকে, উচ্চ শ্রেণীর সাথে নিম্ন শ্রেণীর যদি স্বার্থের দ্বন্দ্ব না থাকে, কৃষকের সাথে মধ্যস্বত্বভোগী কিংবা উচ্চ ভোক্তা শ্রেণীর মধ্যে যদি দ্বন্দ্ব না থাকে এবং কৃষকের চিন্তা যদি অন্য উঁচুতলার মানুষরা চিন্তা করে, তাহলে অবশ্যই কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবে এবং তারা যে একটা এত কষ্টের কাজ করছে, সমাজে একটা এত বড় অবদান রাখছে, এর জন্য সঠিক মূল্যায়ন পাবে। আর এই সঠিক মূল্যায়ন যদি পায়, তাহলে তাদের মধ্যে শান্তি বিরাজ করবে। এদিক দিয়ে কিছুটা এই যে ফসলের মাঠে আগুন জ্বলবে না, তার মানে কৃষকরা ভালো থাকবে,
বলা হচ্ছে। কৃষকটা ভালো থাকা মানে আমাদের মতো দেশে কৃষকরাও যদি ভালো থাকে, একটা বৃহত্তর জনগোষ্ঠী ভালো থাকতে, একটা বড় একটা পার্সেন্টেজ জনগোষ্ঠী ভালো থাকা, তার মানে সমগ্র দেশটাই ভালো থাকার একটা ব্যাপার জড়িয়ে আছে। খা খা করবে না গৃহস্থালী। এখন কৃষক যদি ভালো থাকে, আমরা মানুষেরা যদি ভালো থাকি, তাহলে অবশ্যই পরিবারও ভালো থাকবে, পরিবারের মধ্যে অভাব থাকবে না। এই খা খা গৃহস্থালী দিয়ে আসলে বোঝানো হচ্ছে পরিবারের মধ্যে, নিম্ন শ্রেণীর মানুষের মধ্যে যে অভাব অনটন এটি থাকবে না। তাহলে অবশ্যই গৃহস্থালী খা খা করবে না, হাহাকার করবে না। এরপরে কবি আবার কি বলছেন? কবি বলছেন, সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও, যে অস্ত্র ব্যপ্ত হলে মানে প্রকাশিত হলে, উন্মোচিত হলে, নক্ষত্র খচিত আকাশ থেকে আগুন ঝরবে না। যেন পাশে যে পারমাণবিক হামলার একটা ছবি দেওয়া আছে, হিরোশিমা এবং নাগাসাকিতে হামলার পরে। এবং একটা জিনিস দেখো, এটার ভয়াবহতা এতই বেশি ছিল, যার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো 1945 সালের ঘটনা এটি, এরপরে এখন পর্যন্ত আর কোনো কিন্তু আণবিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেনি। তার মানে যদিও বা আণবিক বোমা দিয়ে পৃথিবী ভরে গেছে, অনেক বড় বড় শক্তি তাদের নিজেরা আণবিক বোমা অর্জন করেছে নিজেরা, এবং অনেক বোমা তারা মজুত করেছে, কিন্তু নিজেদের মধ্যে কিন্তু এই আণবিক বোমার যুদ্ধে তারা কখনো যায়নি, ভবিষ্যতেও হয়তো তারা যাবে না। কারণ নিজের ভালো কে না বোঝে। কারণ একজন যদি একটা আণবিক বোমা বিস্ফোরণ ঘটায়, পক্ষান্তরে আরেকজনে ঘটাবে, তার মানে ক্ষতি দুই পক্ষেরই হবে। এবং এটা এতই বিধ্বংসী এবং এটা এতই ব্যাপক হবে, এই এই রিস্কটাকেও নিতে চাইবে না। এবং আমরাও চাই যে পৃথিবী থেকে এই অস্ত্রের ব্যবহারটা উঠে যাক, এর প্রয়োজন না থাকুক, মানুষের মধ্যে যে দ্বন্দ্ব না থাকে, স্বার্থের দ্বন্দ্ব না থাকে, সবাই যদি একটা উইন উইন সিচুয়েশনে থাকতে পারে, তখন তো আসলে অস্ত্রের প্রয়োজন হবে না। কিন্তু মানুষের মধ্যে যে আগ্রাসী মনোভাব, এই মনোভাবের জন্যই বারবার যুদ্ধ, দ্বন্দ্ব, আরেকজনের অন্যায়ভাবে দখল, যার কারণে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আরও বিভিন্ন যুদ্ধগুলো যেগুলো হয়েছে, এবং এই যুদ্ধগুলো কখনোই কোনো শান্তি টেনে আনেনি, এবং দুর্যোগই টেনে এনেছে, এবং ধ্বংস টেনে এনেছে, মানুষের মৃত্যু টেনে এসেছে, যেগুলো আসলে আমরা সাধারণ মানুষরা এগুলো কখনোই চাই না। তো কবি এখানে বলছেন, যে অস্ত্র ব্যপ্ত হলে নক্ষত্র খচিত আকাশ থেকে আগুন ঝরবে না। এখানে একটা লাইনের মধ্যে দুইটা বিপরীতধর্মী ব্যাপার উপমার মাধ্যমে কবি আমাদের মাঝে তুলে ধরছেন। একটা হচ্ছে নক্ষত্র খচিত আকাশ, নক্ষত্র হচ্ছে তারায় খচিত, রাতের বেলা তারায় খচিত আকাশ, যদি মানে তারা ভরা আকাশ যদি আমরা কল্পনা করি, তাহলে এটার মধ্যে কি কোনো নেতিবাচকতা আছে? এটার মধ্যে অবশ্যই ইতিবাচকতা আছে। জ্যোৎস্না রাত, তারা ভরা আকাশ, এর মধ্যে কিন্তু একটা শান্তি বিরাজ করছে। কিন্তু পরে যখন আবার বলা হচ্ছে আগুন ঝরবে না, হয়তো বা নক্ষত্রে আগুন আছে কিংবা সেটা আলোর উৎস, কিন্তু সেই আগুন তো আর আমাদের পৃথিবীতে ঝরে পড়ে না। এবং সে আগুন যদি ঝরে পড়ে, সেই আগুন যদি ঝরে পড়লে তো আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এখানে নক্ষত্রে আগুনের কথা আসলে কবি বলছেন না। কবি বলছেন এই যে আমাদের মানুষের তৈরি বিভিন্ন আগ্নেয়াস্ত্র, বিভিন্ন মিসাইল, ক্ষেপণাস্ত্র, তারপরে তোমার রকেট, এগুলো আমরা একজন আরেকজনের বিপরীতে ব্যবহার করছি, এবং সেগুলো পরে কোথা থেকে? আকাশ থেকে। এবং হিরোশিমা নাগাসাকিতেও দেখা গেছে যে উপর থেকে, বিমান থেকে বোমা নিক্ষেপ করা হয়েছে। এবং এটি আসলে ইঙ্গিত করেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 6 এবং 9 তারিখ 9/6 হয়ে গেছিল আসলে পৃথিবীতে। সেই সময় একটা 9/6 একটা তছনছ একটা অবস্থা তৈরি হয়ে গেছিল। 6 তারিখে প্রথম বোমাটি নিক্ষেপ হয় হিরোশিমাতে, এবং 9 তারিখে, আগস্ট মাসের 9 তারিখে, 6 তারিখে এবং 9 তারিখে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে দুইটা আণবিক বোমা বিস্ফোরিত হয়, এবং খুবই বিধ্বংসী ছিল। এবং এই যে মানব বসতির বুকে মুহূর্তের অগ্নুৎপাত লক্ষ লক্ষ মানুষকে করবে না পঙ্গু বিকৃত, যেটি ঘটেছিল হিরোশিমা নাগাসাকিতে, এই ঘটনাটি ঘটেছিল। লক্ষ লক্ষ মানুষ আসলে পঙ্গু হয়ে গেছিল, বিকৃত হয়ে গিয়েছিল, মানসিকভাবে ভেঙে পড়েছিল পৃথিবীর মানুষ, বিশেষ করে জাপানের মানুষ পঙ্গুত্ব বরণ করেছিল, এবং অনেক বছর ধরে এখনও তারা সেই ধ্বংসচিহ্ন বয়ে বেড়াচ্ছে। মানুষের মধ্যে পর্যায়ক্রমিক বংশ পরম্পরায় দেখা গেছে যে ক্যান্সারে আক্রান্ত হয়েছে, পঙ্গু বিকৃত শিশু জন্মগ্রহণ করেছে, বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করেছে। এই ঘটনাগুলো অনেক দিন পর্যন্ত চলে গেছে। এবং এই অস্ত্র যদি আসলে ব্যক্ত করতে পারি, আমরা প্রকাশিত করতে পারি, তাহলে
ভালোবাসা যদি থাকে তাহলে তো মানুষ মানুষকে মারতে পারবে না, মানুষ মানুষকে ধ্বংস করতে পারবে না, সেই অস্ত্র উত্তোলিত করে মানুষকে বুকে গুলি করে ঝাঁঝরা করতে পারবে না। এবং এটি হলে এই যে লক্ষ লক্ষ মানুষ পঙ্গু বিকৃত হবে না, এই প্রত্যাশা কবি করছেন এবং বলছেন যে আমরা যদি সত্যিই পারি। কিন্তু বাস্তবতা হচ্ছে, কবিতা অনেক আগে লিখেছেন, এখনকার বর্তমান সময়েও যদি আমরা বিশ্লেষণ করে বলি, আমরা এই ভালোবাসার অস্ত্র এখনো পূর্ণ বিকাশ করতে পারিনি এবং আমাদের মধ্যে এখনো হানাহানি, বিভিন্ন স্বার্থদ্বন্দ্ব, বিভিন্ন গোষ্ঠীগত দ্বন্দ্ব, যুদ্ধ, মৃত্যু, এই ব্যাপারগুলো এখনো আমাদের মাঝে আছে। কারণ ভালোবাসা নামের সেই অমোঘ অনন্য শক্তিশালী অস্ত্রের সত্যিকারের ব্যবহার, প্রকাশ, ব্যাপ্তি আমরা করতে পারিনি। এবং সেই যে মানুষগুলো পঙ্গু হয়ে গেল, বিকৃত হয়ে গেল, সেই মানুষগুলো পরের লাইনে কবি আমাদেরকে বলছেন, আমাদের চেতনা জুড়ে তারা করবে না আর্তনাদ। এই যে পঙ্গু বিকৃত মানুষগুলো আমাদের চেতনা জুড়ে তারা আর্তনাদ করবে না। তারা হয়তো অনেকে মারা গিয়েছে, কিন্তু আমাদের চেতনা জুড়ে তারা এখনো আছে। সেই মানুষের আর্তনাদ, তাদের যে দুঃখ কষ্ট, সেই পঙ্গু বিকৃত ক্যান্সারে আক্রান্ত মানুষ, তারা যে আর্তনাদ করছে আমার মস্তিষ্কের মধ্যে, আমার চেতনার মধ্যে, এগুলো আমি শুভবোধ সম্পন্ন মানুষ যদি হই, তাহলে অবশ্যই আমার মস্তিষ্কের মধ্যে, আমার চেতনার মধ্যে এই ব্যাপারগুলো আসবে, আমাকে ভাবিয়ে তুলবে এবং তারা আর্তনাদ করে উঠবে আমার চেতনায়। আমি তো এরকম একটা বাস্তবতার সম্মুখীনে দাঁড়াতে চাই না। কবি আসলে এটাই বলতে চাচ্ছেন, যদি এগুলো না হয়, ধ্বংস যদি না হয়, তাহলে আমার চেতনা জুড়ে থাকবে ভালোবাসা, চারিদিকে ভালোবাসা, সুন্দর পরিবেশ, সবুজ প্রকৃতি, ফুল, এগুলো আমার চেতনার মধ্যে থাকবে। তখন মানসিকভাবে কিন্তু আমি একটি শান্ত পরিবেশে বিরাজ করবো, আমার মধ্যে একটা শান্তি বিরাজ করবে, পুরো পৃথিবীর বুকেই শান্তি বিরাজ করবে। তো আবার কবি বলছেন, সেই অস্ত্র, যে অস্ত্র উত্তোলিত হলে বারবার বিধ্বংসী হবে না ট্রয় নগরী। তোমাদের ট্রয় নগরী সম্পর্কে আগেই কিছুটা আলোচনা করেছি। হেলেন এবং প্যারিসের ভালোবাসার কারণে যে ট্রয় নগরী ধ্বংসপ্রাপ্ত হয়েছে, দীর্ঘ 12 বছর বারবার এই, এবং শেষে তো একদম ধ্বংস হয়ে গেছে, পুড়িয়ে ধ্বংস করে ফেলা হয়েছে এই নগরীকে। এবং ইতিহাসে বিখ্যাত যে মিথ, পুরাণ, সেই পুরাণের মধ্যে আমরা এই ট্রয় নগরীর কথাটি জানতে পারি। এবং ভালোবাসার কারণে যদিও বা ট্রয় নগরী ধ্বংসের কারণ, আবার ভালোবাসার কি বলা চলে, ভালোবাসা প্রতিষ্ঠা না হওয়ার কারণেই মানুষের মধ্যে হিংসা, জাতিগত যে অহংকার, শ্রেষ্ঠত্বের অহংকার এবং আগ্রাসী মনোভাব, এই ব্যাপারগুলো ছিল বলেই আসলে ট্রয় নগরী ধ্বংস হয়েছিল। তো বারবার ট্রয় নগরী ধ্বংস হবে না, শুধু ট্রয় নগরী দিয়ে এখানে হয়তো উপমা দিয়েছেন। হিরোশিমা নাগাসাকি ধ্বংস হয়েছে, এরপরে আমরা মধ্যপ্রাচ্যে আমরা দেখেছি ইরাক ধ্বংস হয়েছে, ইরাকের বাগদাদ আক্রান্ত হয়েছে, সিরিয়া আক্রান্ত হয়েছে, আরও অন্যান্য জায়গায় আক্রান্ত হয়েছে। এমনকি আমাদের মুক্তিযুদ্ধের সময়ও আমরা কি দেখেছি, যদিও বা আমাদের যুদ্ধটা ছিল অবশ্যম্ভাবী, আমরা বাধ্য হয়েছিলাম, কিন্তু সেখানকে আমাদের অধিকারগুলো যদি সব মেনে নেওয়া হতো, তাহলে হয়তো বা আমরা সেই যুদ্ধের মধ্যে যেতে হতো না, আমাদের অধিকার আদায়ের জন্য অস্ত্র ধরতে হতো না। সেই অস্ত্র আমরা 30 লক্ষ শহীদ আমাদের হতে হয়েছে, জীবন দিতে হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের হানি হয়েছে সেই যুদ্ধের মধ্যে। কারণ এর মধ্যে ছিল, মানুষের মধ্যে হিংসা ছিল, বিদ্বেষ ছিল, অহংকার ছিল জাতিগত, এবং মানুষকে ছোট করে দেখার ব্যাপারটি জড়িয়েছিল, এবং যার কারণেই যুদ্ধ হয়েছিল। কিন্তু এই ভালোবাসা নামের অস্ত্রটি যদি আমরা ঠিকমতো ব্যবহার করতে পারতাম, তাহলে আমাদের যুদ্ধের মধ্যে যেতে হতো না। এরপরে দেখো কবি বলছেন, আমি সেই অবিনাশী অস্ত্রের প্রত্যাশী, যে অস্ত্র যে ঘৃণা, বিদ্বেষ, অহংকার এবং জাত্যভিমানকে করে বারবার পরাজিত। খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ হচ্ছে জাত্যভিমান। যে অস্ত্র, বারবার তিনি বলছেন, যে অস্ত্র ব্যাপ্ত হলে, যে অস্ত্র উত্তোলিত হলে, এবং যে অস্ত্র মানে আমাদের মাঝে যদি আসে, তাহলে কি কি ঘটবে তিনি বারবার বলছেন। এবং সে অস্ত্র কি করবে, এবার তিনি প্রত্যাশা করছেন। আমরা প্রথমেই বলেছি যে এটি একটি প্রত্যাশামূলক কবিতা, কবির প্রত্যাশামূলক কবিতা, কবির ব্যক্তিগত প্রত্যাশা এখানে ফুটে উঠেছে। যদিও বা এটা কবির ব্যক্তিগত প্রত্যাশা ছিল, কিন্তু এটি একটি সামষ্টিক প্রত্যাশাই, কিন্তু সমগ্র মানব জাতিরই একটা প্রত্যাশা, যে এই অস্ত্রের বিকাশের মাধ্যমে মানুষের মধ্যে যে হানাহানি, ধ্বংস, এগুলো আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাক।
একটা ছবি পাশে আমি দেখো দিয়েছি, সেই ছবিটা কি দেখা যাচ্ছে, একটা মানুষ একজন একটা একটা মেয়েকে তার নিজের পায়ের স্যান্ডেল খুলে সে তাকে দিচ্ছে, জুতা খুলে তাকে দিচ্ছে, এবং এই যে এখানে একটা মানবিকতা প্রকাশ পেয়েছে। সেই মেয়েটির হয়তো বা জুতা নেই, যার কারণে সে তাকে দিচ্ছে। এই যে আমরা একজনের পাশে আরেকজন দাঁড়াচ্ছি, এই মানুষের প্রতি ভালোবাসা যদি থাকে, তাহলে কি মানুষ মানুষকে আসলে মারতে পারে? মানুষ মানুষকে ধ্বংস করতে পারে? একটা সভ্যতা, একটা দেশ আরেকটা দেশকে ধ্বংস করতে পারে? পারে না। তার মানে সত্যিকার অর্থে আমাদের মধ্যে মানবিকতা বোধ, ভালোবাসা, এই ব্যাপারগুলো অভাব রয়েছে। এবং এই যে অবিনাশী অস্ত্র, এই অবিনাশী অস্ত্র যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে দেখতে পাবো সে কি করবে, সে ঘৃণা, বিদ্বেষ, অহংকার এবং জাত্যভিমানকে বারবার পরাজিত করতে পারবে। আমি তোমাকে বলেছিলাম যে গুরুত্বপূর্ণ প্রশ্ন শব্দ হচ্ছে জাত্যভিমান। জাত্যভিমান বলতে কি বোঝে? জাত্যভিমান হচ্ছে কোনো রকম যুক্তি ছাড়া, একদম যুক্তি ছাড়া নিজ জাতিকে, নিজেকে শ্রেষ্ঠ দাবি করা এবং অন্যকে ছোট করার যে একটা অহংকারী যে মনোভাব, এটাই হচ্ছে জাত্যভিমান, জাতিগত অভিমান, জাতিগত শ্রেষ্ঠত্বের অভিমান। অভিমান মানে কি? অহংকার। এখানে আসলে অভিমান বলতে অহংকার বোঝানো হচ্ছে। এই জিনিসটা হচ্ছে জাত্যভিমান। এই জাত্যভিমানকে কবি নেতিবাচকভাবে দেখেছেন, এবং এটি একটি অন্যতম কারণ সারা পৃথিবীতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যে সংঘাত, এর অন্যতম কারণ হচ্ছে জাত্যভিমান। এবং এই যে জাত্যভিমান কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে হলো হিটলারের নেতৃত্বে, এটির অন্যতম কারণ ছিল এই জাতিগত নাকুচু, হিটলারের নাকুচু স্বভাব। শুধু হিটলার না, জার্মান যে জাতি, সেই জাতির যে একটা নাকুচু অভাব ছিল, তারা মনে করতো তারাই হচ্ছে নীল রক্ত, তার মানে আর্য জাতি এবং পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, তারাই সবচাইতে শ্রেষ্ঠ এবং তারাই পৃথিবী থেকে শাসন করবে এবং তাদের শাসনেই পৃথিবী হয়ে উঠবে আরো সুন্দর, সবাই শ্রেষ্ঠ হয়ে উঠবে। এই যে একটা মনোভাব, এই মনোভাবের কারণেই এই দেখা গেল যে আগ্রাসী মনোভাব তৈরি হলো এবং পৃথিবী একটা ধ্বংসের দিকে চলে গেল। এবং এগুলোর বিপরীতেই আসলে কবি কলম ধরেছেন। এই কবিতাটির মূল বিষয় আসলে এই যে মনোভাব, এই মনোভাবের বিপরীতেই দাঁড়িয়ে কবি এই কবিতাটি রচনা করেছেন। জাত্যভিমানকে করে বারবার পরাজিত, যে অস্ত্র অধিপত্যের লোভকে করে নিশ্চিহ্ন। অধিপত্য, আমি সেরা, আমার প্রভাব থাকবে, এই যে একটা মানুষের মধ্যে নীতি, শুধু এটা ব্যক্তিগত নীতি না, এটা রাষ্ট্রীয় নীতিও হয়। যেমন সুপার পাওয়ার বর্তমানে প্রচলিত শব্দ, সুপার পাওয়ার বলা হয় কি ইউএসএ কিংবা রাশিয়া, কিছু কিছু নতুন সুপার পাওয়ার হওয়ার জন্য অনেকে ব্যস্ত হয়ে উঠেছে। চায়না, এদিকে ইন্ডিয়া, তারাও সুপার পাওয়ার হতে চায়। তার মানে কি? তারা তাদের আধিপত্যকে পৃথিবীর মাঝে প্রতিষ্ঠা করতে হয়। এবং এই যে একটা অশুভ একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার ভেতরে দেখা যাচ্ছে আস্তে আস্তে সংঘাতটা আরো বেশি জড়িয়ে যাচ্ছে, আরো বেশি কঠিন হচ্ছে, সমাধানের পথ আরো কঠিন হচ্ছে। অনেক আলোচনা হচ্ছে, অনেক বিষয় আলোচনা হচ্ছে, কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে আরো সমস্যার মধ্যেই আমরা যাচ্ছি। এবং এই আধিপত্যের লোভকেও কি করবে? নিশ্চিহ্ন করবে। যে অস্ত্র মানুষকে বিচ্ছিন্ন করে না, করে সমাবিষ্ট, বিচ্ছিন্ন করে সবাইকে আলাদা করে দেওয়া। সমাজে সমাজে, পরিবারে পরিবারে, দেশে দেশে, অঞ্চলে অঞ্চলে, এই যে আমরা বিচ্ছিন্ন হয়ে আছি, এই বিচ্ছিন্ন বোধ থেকে দূর করে নিয়ে এসে আমাদেরকে সেই ভালোবাসার অস্ত্র শক্তি সে কি করবে? সমাবিষ্ট করবে। সমাবিষ্ট মানে এক জায়গায় করবে, একত্রিত করবে। এবং যখন মানুষ একত্রিত হবে, একসাথে হবে, তখনই তো আসলে শান্তিটা বিরাজ করবে। এবং সবার শেষে কবি বলছেন, দেখো, সেই অমোঘ অস্ত্র ভালোবাসা পৃথিবীতে ব্যপ্ত করো। এখানে একটা প্রত্যাশা আছে। এবং শেষে তিনি একদম উন্মোচন করে দিলেন যে সেই অস্ত্রটার নাম কি, কোন অস্ত্র? সেই অস্ত্রটা আসলে ভালোবাসা, সেই অমোঘ অস্ত্র। অমোঘ শব্দের অর্থ এর আগেও তোমাদের আমি বলেছি, এটা হচ্ছে অবশ্যম্ভাবী সত্য, যাকে কখনো লঙ্ঘন করা যায় না, সেটি হচ্ছে অমোঘ। এই অমোঘ অস্ত্র হচ্ছে ভালোবাসা। পৃথিবীতে ব্যপ্ত করো। এই যে ব্যপ্ত করো, কাকে বলছেন তিনি? বর্তমান সময়কে বলছেন, মানুষদের মাঝেই তিনি বলছেন যে তোমরা এটিকে ব্যপ্ত করো। তাহলেই কি হবে? এই যে এতক্ষণ ঘুরে যে বিভিন্ন যুদ্ধ, হিরোশিমা নাগাসাকির যুদ্ধের প্রসঙ্গটা এসেছে, ট্রয় নগরীর কথা এসেছে, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষের কথা এসেছে, এগুলোকে
নিঃশেষ করা যাবে, শেষ করে দেওয়া যাবে, ধ্বংস করে সেখানে প্রতিস্থাপিত হবে ভালোবাসা, মানুষের মধ্যে প্রেম, ভালোবাসা, শান্তি বিরাজ করবে। এই প্রত্যাশাই কবি এই কবিতার মধ্য দিয়ে আসলে করছেন আমাদের কাছে। তার মানে এটি একদিক দিয়ে কবির যেমন প্রত্যাশা, এটা মানব জাতিরও প্রত্যাশা, একটা সামষ্টিক একটা প্রত্যাশা এটি। কারণ কবিরা শুধুমাত্র নিজের কথা বলেন না, তারা প্রতিনিধি হিসেবে সমাজের কথা বলেন। এবং বিশেষ করে দেখা যায় যে ক্ষতিগ্রস্ত সমাজ, নিষ্পেষিত শোষিত সমাজের কথাই কবিরা বলেন। তো আমরা কবিতাটি মোটামুটি পাঠ করা শেষ করলাম। এই কবিতাটি 31 লাইনের কবিতা, 31টি লাইন আছে। এবং কবিতাটি পাঠ করতে গিয়ে আমরা দেখলাম যে, বলেছিলাম যে পর্বের যে বিন্যাসগুলো একটু বৈচিত্র্য আছে এবং কিছুটা অসম আছে, সেই জিনিসটা আমরা দেখতে পেলাম, কবিতাটি পাঠ করতে গিয়েই দেখতে পেলাম। তো তার মানে এই অস্ত্রটা যদি আমরা শেষ পর্যন্ত ব্যক্ত করতে পারি, প্রকাশ করতে পারি, প্রতিষ্ঠা করতে পারি, তাহলে এই পৃথিবী জুড়ে এই যে শান্তির পায়রা, এটি এভাবে শান্তিপূর্ণভাবে উড়ে বেড়াবে। তার মানে সারা পৃথিবীতে শান্তি বিরাজ করবে, মানুষে হানাহানি থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, লোভ থাকবে না, জাত্যভিমান থাকবে না। তবেই তো শান্তি বিরাজ করবে এবং আমরা শান্তিতে বসবাস করতে পারবো। এমন প্রত্যাশাই এই কবিতার মাধ্যমে কবি করেছেন। দেখো, কিছু প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি। আমার বিশ্বাস আমি কবিতাটি যেভাবে তোমাদের মাঝে আলোচনা করলাম, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে এটি শোনো, প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে, এই আত্মবিশ্বাস আমার আছে তোমাদের প্রতি। তো বলছে এখানে যে প্রশ্ন আছে সেটি হচ্ছে, দেখো প্রশ্নগুলো একবার আমি একটু পড়ে তোমাদের দেখাই, যদিও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সেই অস্ত্র কবিতাটি কোন কাব্য থেকে সংকলন করা হয়েছে? আহসান হাবীবের কোন কাব্য? তোমরা জানো। জাত্যভিমান কি, এটাও একটু আগে আলোচনা করেছি। তবে যদি জ্ঞানমূলক প্রশ্নে তোমাদের এটি আসে, এটি দুইটা জায়গায় আসতে পারে, জ্ঞানমূলক এবং অনুধাবন দুইটা জায়গায় আসতে পারে। জাত্যভিমান কি এইভাবে যদি আসে, এটা জ্ঞানমূলকে আসতে পারে। তখন তোমাদের শব্দার্থ অংশে একটি বাক্যে জাত্যভিমান সম্পর্কে বলা হয়েছে, সেইটি একদম সরাসরি তোমরা লিখতে হবে। এবং যদি আবার বলা হয় জাত্যভিমান বলতে কি বোঝো, ব্যাখ্যা করো, অনুধাবনে তোমাদের যদি এমন প্রশ্ন করা হয়, তাহলে তোমাকে একটু বড় করে দুইটা প্যারা করে তোমাকে এটি আলোচনা করতে হবে। অমোঘ শব্দের অর্থ কি? অব্যর্থ, অমোচনীয় এবং যেটি অবশ্যম্ভাবী, সেটি হচ্ছে অমোঘ। কবি আহসান হাবীব আমৃত্যু কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন? পত্রিকাটির নাম পরিবর্তন হয়েছে, তোমরা ইঙ্গিতটা পেয়ে গেছে এবং আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছো। পত্রিকাটি এটি আগে ছিল দৈনিক পাকিস্তান, পরবর্তীতে কি হয়েছে আমি বলছি না। ট্রয়নগরী কোথায় অবস্থিত? ট্রয়নগরী বর্তমানে যে বিভিন্ন দেশে বিশ্ব ব্যবস্থা, সেখানে এটি বর্তমান তুরস্কে অবস্থিত। এজিয়ান সাগরের তীরে, গ্রিস এবং তুরস্ককে এবং ইউরোপ এবং এশিয়াকে আলাদা করেছে আসলে এই এজিয়ান সাগর, এবং এজিয়ান সাগরের তীরে অবস্থিত এই ট্রয় নগরী। কোন বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা এবং নাগাসাকিতে আণবিক হামলা করা হয়? এই কবিতাটি না পড়লেও তো এটা তোমাদের পারা উচিত। হিরোশিমা নাগাসাকি খুব বিখ্যাত ঘটনা এবং আমরা এটা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা নাগাসাকিতে আণবিক হামলা হয়েছিল। সেই অস্ত্র উত্তোলিত হলে নদী আরো কি হবে? নদী আরো কল্লোলিত হবে। কিছু সহজ প্রশ্ন তোমাদের আমি দিয়েছি। অনুধাবনে কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি। দেখো, আমাদের চেতনা জুড়ে তারা করবে না আর্তনাদ বলতে কবি কি বুঝিয়েছেন? এখানে সাথে যুক্ত আছে ওই যে পঙ্গু বিকৃত যে মানুষগুলো, তাদের আর্তনাদ। এবং এটার সাথে আরেকটু যদি আমি গভীরে প্রবেশ করি, তাহলে যুক্ত আছে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিরোশিমা নাগাসাকির কারণে যে মানুষগুলো পঙ্গু হলো, বিকৃত এবং মারা গেল, তাদের আর্তনাদ আমাদের চেতনায় কি করবে না, চেতনা জুড়ে আর্তনাদ করবে না। এই জিনিসটা আসলে বোঝানো হয়েছে। সভ্যতার সেই প্রতিশ্রুতি বলতে কবি কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন? মানব সভ্যতার যে প্রতিশ্রুতি, সংঘবদ্ধতার প্রতিশ্রুতি, মিলেমিশে থাকার প্রতিশ্রুতি এবং ভালোবাসার প্রতিশ্রুতি, মানবিকতার প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতিগুলো সামগ্রিকভাবেই হচ্ছে সভ্যতার প্রতিশ্রুতি। জাত্যভিমান বলতে কি বোঝানো যে একটু আগেই তোমাদের সাথে আলোচনা করেছি, আবার এটা রিপিট করছি না। ভালোবাসা পৃথিবীতে ব্যক্ত করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
ভালোবাসা পৃথিবীতে ব্যপ্ত হলে এই সমগ্র কবিতার মধ্যে কবি যে ব্যাপারগুলো আলোচনা করেছেন তখন কি থাকবে না? যুদ্ধ থাকবে না, হানাহানি থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, লোভ থাকবে না, জাতিগত শ্রেষ্ঠত্ব কিংবা নাকুচু স্বভাব এই ব্যাপারগুলো থাকবে না। পক্ষান্তরে থাকবে শান্তি এবং ভালোবাসা। এবং এই অস্ত্র থাকলে এই ব্যাপারগুলো, যেহেতু এই অস্ত্রের ব্যবহার, ধ্বংস, এগুলো বিপরীতে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারবো, তার মানে এই পৃথিবীতে ভালোবাসা এই অস্ত্রকে ব্যপ্ত করার প্রয়োজনীয়তা আছে। এবং সেই প্রয়োজনীয়তা কি, তোমরা এটা অনুধাবন করতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসকে এখানে শেষ করতে হচ্ছে। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং তোমাদের সুস্থতা কামনা করে এই কোভিড-19 সিচুয়েশনের সময়ে তোমাদের সুস্থতা কামনা করে আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি, ইতি টানছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।